আজকের দিনে আমরা প্রতিদিনের মুহূর্তগুলোকে ধরে রাখি ডেইলি ভ্লগ, ছবি, ভিডিও দিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমে। কিন্তু যখন এসব ছিল না, মানুষের দিনযাপনের ছোট ছোট ঘটনা, অনুভূতিগুলোকে ধরে রাখার একমাত্র আশ্রয় ছিল ডায়েরির পাতা। সেখানেই সংরক্ষিত হয়ে থাকত জীবনের দিনলিপি। আপনার আমার কখনো না কখনো ডায়েরি লেখা নিশ্চয়ই হয়েছে, কি বলেন? কিন্তু সেই লেখা যদি হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে, তাহলে তার মূল্য তো একেবারে অন্যরকম। কারণ সেখানে ধরা পড়ে জীবনের সরল অথচ গভীর সত্য। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য থাকলেও একেবারে ভিন্ন রকমের উপস্থাপনা। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দিনলিপি উৎকর্ণ অবলম্বনে আজকের নিবেদন বন্য মল্লিকা। চলুন শুরু করা যাক। আজ এই ডায়েরিটা প্রথম আরম্ভ করলুম। জানি নে কতদিনে শেষ হবে, কিন্তু এই জন্য আরম্ভ করলুম যে সব দিক থেকে আজকের দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন। দুঃখের বিষয় এই যে এরকম দিন বেশি আসে না জীবনে। আমি এই ডায়েরিটা লিখব এমনভাবে যে আমার মনের সকল গোপনীয় কথাই এতে থাকবে, কিছু চেপে রাখব না। কাজেই কথাগুলো সব লিখতেই হবে। অনেক কাল আগে, আজ প্রায় 18 বছর আগে, এই দিনটিতে পুজোর ছুটি উপলক্ষে গৌরীর সঙ্গে দেখা করতে বাড়ি গিয়েছিলুম। তখন নতুন বিয়ে হয়েছে, তার আগে কত কাল দেখা হয়নি। গিয়েছিলুম অবশ্যই আগের দিন, কিন্তু দেখা হয়নি, বেশি রাত হয়ে গিয়েছিল বলে। আজই রাত্রে প্রথম দেখা হয়। সেই পুজোর সময়তেই তার বাপের বাড়ি থেকে নিতে এলো তাকে। আমরা পাঠিয়ে দিলুম, কিন্তু মাসখানেক পরে বাপের বাড়িতে সে মারা গেল। সেই জন্যই আজকের দিনটা আমার এত মনে আছে, থাকবে চিরকাল। আরও একটা ব্যাপার যে জন্য আজকের দিনটা স্মরণীয়, সে হচ্ছে আজ বহুকাল পরে আমাদের দেশে বন্যার জলে নৌকো করে বেরিয়ে এসেছি। আমার জ্ঞানে এমন বন্যা কখনো দেখিনি। কুঠির মাঠে সাঁতার জল, সেখানকার বনঝোপের মাথাগুলো মাত্র জেগে আছে। যেখানে আর বছর ব্যায়াম করতুম বিকেলে, যেখানে বসে কেলে কোড়ার ফুলের সুবাস উপভোগ করতুম, সেসব জায়গা দিয়ে বড় বড় নৌকো চলছে। আমি এমন কখনো দেখিনি। চোখে না দেখলে বিশ্বাস করতে পারতুম না হয়তো। ওবেলা আজ আমিন্দি, রামপদ, পিসিমা, জগ সবাই মিলে গাবতলার কাছে নৌকাতেও ওঠে কুঠির মাঠ দিয়ে। বেলেডাঙা নদীডাঙা হয়ে আবার বাঁশতলার ঘাটে ফিরে এলুম। আমি চালকির জলের মধ্যে ঢুকে জলের ঘাটে নৌকা থেকে নামলুম। গাবতলা, যেখান থেকে নৌকায় উঠবার কল্পনা স্বপ্নেও কখনো করতে পারতাম না। তারপর বিকেলে খুকুর সঙ্গে দেখা করতে গেলুম আজ প্রায় 4 মাস পরে। সে কি আনন্দ যাবার সময়! কত গল্প এই 4 মাসে জমা হয়ে রয়েছে, ওকে সেসব গল্প করতে হবে। প্রথমে খুড়িমা এলেন, তারপর খুকু এলো। তাকে বই, কাপড়, সুপুরিগুলো দিলুম। পেয়ে খুব খুশি। শ্রাবণ মাস থেকে সুপারিগুলো ওর জন্য রেখে দিয়েছি বাক্সের মধ্যে। দিল্লির বেশ ভালো মশলা মাখানো সুগন্ধি সুপারি কুচোনো। অনেক গল্পগুজব হলো সন্ধ্যা পর্যন্ত। ওরা ব্যারাকপুর যাবে পুজোর পরেই। আমাদের বাসায় ঢুকবার জো নেই। ভেলা করে গিয়ে খোকা বাসার চাবি খুলে মশারি বার করে নিয়ে এলো, কারণ পুজোতে বাইরে বেড়াতে গেলেই মশারি লাগবে। তারা ভরা অন্ধকার আকাশের নিচে রাত্রের ননস্টপ ট্রেনটা ছুটে এলো। আমি বসে বসে আজ সারা দিন কথাটা ভাবছিলুম। সকালে সেই কানু মোড়লের তামাক খাওয়ানো ডেকে,
দাড়িঘাটের পুলের নিচে বন্যার জলের স্রোত। হরিপদদার স্ত্রীর মৃত্যু সংবাদ প্রাপ্তি গ্রামে ঢুকেই জলে বেড়াতে যাওয়া জালকি, খুকুর সঙ্গে দেখা। এখন রাত 12টা, বসে ডায়েরিটা লিখছি। শিলং বেড়াতে যাব বলে গোছগাছ করতে বড় ব্যস্ত আছি। কমাস ধরে কি ছুটোছুটি করেই বেড়াতে হচ্ছে কলকাতাতে। এখানে মিটিং, ওখানে এনগেজমেন্ট, এখানে পার্টি। হয়তো আসলে দেখছি যে টাকা কড়ি মন্দ আসছে না, কিন্তু অনুভূতির বৈচিত্র্য ও গভীরতা ওখানে কই। উত্তেজনা থাকে বটে, কিন্তু সত্যিকারের আনন্দ নেই। এই যে শেষ শরতের অপূর্ব রূপ, এবার এমন রূপ দেখতেই পেলুম না। গাছপালার নবীন সরসতা উপভোগ করতেই পেলুম না এবার কলকাতায় এই হইচই গণ্ডগোলপূর্ণ জীবনের জন্য। তাই কাল সারা দিন এখানে ওখানে শত কাজ ও ব্যস্ততার পরে ফিরে এসে রাত্রে শুয়ে শুয়ে ভাবছিলুম, এই হইচইয়ের সার্থকতা কি। আমার মনের একটা ব্যাপার আছে, বরাবর লক্ষ্য করে দেখে এসেছি। সেটা মাটি ও গাছপালার সাহচর্যে বড্ড ভালো থাকে। সেখানে মনটা না অন্যরকমই থাকে। শহরের শত কর্মব্যস্ততার মধ্যে তা হয়ে ওঠে না। আমোদ পাই, আনন্দ পাইনি। শান্ত অনুভূতি নেই, উত্তেজনার প্রাচুর্য আছে। অনেকে বলে, এই তো জীবন, পুতু পুতু মিনমিনে জীবন আবার জীবন নাকি? এই রকমই তো চাই। অভিজ্ঞতার দিক থেকে শহরে জীবনে অনেক কিছু পাবার ও নেবার আছে বটে, স্বীকার করি, কিন্তু মনন ও ধ্যানের অবকাশ নেই। প্রকৃতির সঙ্গে যোগ না রাখলে হয়তো অপরের চলতে পারে, কিন্তু আমার তো একেবারেই চলে না। কি করছি এসব করে? কার কি উপকার করছি? কারোরই না। আমার আগে কত লোকে এরকম হইচই করে বেরিয়েছে, কত মিটিংয়ে সভাপতিত্ব করেছে, কত সাহিত্য সম্মেলনের পাণ্ডা হয়েছে, কত ব্যাংকে কত চেক কেটেছে। কোথায় তারা আজ? কে চেনে আজ তাদের? গভীর অনুভূতির আনন্দ জীবনে সার্থকতা আনে, অন্তত আমার। অপরের কথা জানিনি, কিন্তু আমি ওর চেয়ে বেশি আনন্দ কিছুতে পাইনি। এত কোলাহলের মধ্যে থেকে বড় কোলাহল প্রিয় হয়ে উঠেছি বটে, কিন্তু এ আমি সত্যিই ভালোবাসিনি। আমার মন ভেতরে ভেতরে হাঁপিয়ে উঠছে একটুখানি নীল আকাশের জন্য, শরতের বনভূমির মটরলতার ফুল, বনশিমের ঝোপের জন্য, কার্তিকের প্রথমে গাছপালার বনতারা ফুলের সে অপূর্ব সুগন্ধের জন্য। কাল যখন আসাম মেলে বেরুতে যাব, তখন কলকাতায় এলো ভয়ানক বৃষ্টি। একটা বুড়ো রিক্সাওয়ালাকে বললুম, আমায় মির্জাপুর স্ট্রিটে নিয়ে চল। সে কালা আর বোবা। তাকে ধমক দিতে দিতে মেস পর্যন্ত নিয়ে এলুম। তারপর মালপত্র নিয়ে স্টেশনে আসতে আসতে তার রিক্সার চাকা গেল ভেঙে। তাকে দিলুম মাত্র 2 আনা। সে প্রতিবাদ না করে নীরবে চলে গেল। তার প্রতি এই নিষ্ঠুর ব্যবহার করে যে কতটা অন্যায় করলুম তা বুঝলুম পরে। যত ভালো দৃশ্যই দেখি, ততই সকলের আগে আমার মনে পড়ে রিক্সাওয়ালার সেই করুণ মুখটা। আসাম মেলে আসবার সময় দেখলুম আড়াংঘটা ছাড়িয়ে রেলের দুধার বহু দূর পর্যন্ত বন্যার জলে ডুবে আছে। ঠিক আমাদের দেশের মতোই বন্যা এসেছে এখানেও। সর্বত্রই এবার বন্যা। এ পথে 1922 সালের পরে আর কখনো আসিনি, এবং হার্ডিঞ্জ ব্রিজ পার হইনি 1921 সালের পরে। তিস্তা ব্রিজ পার হইনি 1906 সালের পরে আর কখনো। সেই এসেছিলুম বাবার সঙ্গে রংপুরে। তখন আমি 8-9 বছরের ছেলে। কত জল তারপরে গঙ্গা দিয়ে বয়ে চলে গিয়েছে। লালমনির হাটে এলুম তখন রাত 11টা। এখানে খুকুর খুড়তুতো ভাই থাকে, কিন্তু এত রাত্রে কে তার খোঁজ করে?
বেজায় ভিড় ট্রেনে, তবুও শোবার একটু জায়গা পাওয়া গেল। গোপুঁখগঞ্জ স্টেশন, বাংলার সীমানা পার হয়ে আসামে পৌঁছলাম। ভোর হলো রঙ্গিয়া জংশনে। নিম্ন আসামের ভূমি জলমগ্ন আর নলখাগড়ার বনে পরিপূর্ণ। আমিনগাঁওতে কামাখ্যা দেবী মন্দিরের পাণ্ডারা এসে জুটল। কোনো রকমে তাদের হাত এড়িয়ে পাণ্ডুঘাটে উঠলুম স্টিমারে। তারপর মোটরে গৌহাটি হয়ে শিলং রওনা হলুম। এ পথের বন বনানী, খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের দৃশ্য ভারী সুন্দর। এ পথের উপযুক্ত বর্ণনা কেউ করেনি। শুধু মাইলের পর মাইল দুধারে উজ্জ্বল শৈলমালা, মধ্যে মধ্যে ঝর্ণা বা পার্বত্য নদী। নদী খাতে ঘন বন, কত বনফুল, কত বিচিত্র গাছপালা, মোটা মোটা লতা গাছে গাছে ঝুলছে। শ্যাওলা জমেছে বড় বড় গাছের গায়ে। নিবিড় অন্ধকার বনানীর তলদেশে সত্যিকার ট্রপিক্যাল জঙ্গল। ছোটনাগপুর অঞ্চলের পাহাড়ের তুলনায় উচ্চতায় বা বনশোভায় কিছুই নয়, কিন্তু এরকম নিবিড় ট্রপিক্যাল বন সেখানে নেই, সম্ভবও নয়। আরও একটা আশ্চর্য ব্যাপার, আমাদের কুঠির মাঠের সেই বড় এড়াঞ্চির বন এখানে পাহাড়ের সর্বত্র। অন্তত ৩,০০০ ফুট উঁচুতেও আমি ওই গাছের বন দেখেছি। আসামের পাহাড়েই কি ছোট এড়াঞ্চি গাছের আদি বাসস্থান? বিকেলে সুপ্রভার সঙ্গে দেখা করতে গেলুম লাবানে। পথে দেখি অবিকল সুপ্রভার মতো একটি মেয়ে যাচ্ছে। ভাবলুম কে নাকি, কিন্তু একটু পরেই দেখলাম মেয়েটি পেছন ফিরে আমার দিকে বারবার চাইছে। তারপর সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বলে উঠল, আপনি? যে দেখি সুপ্রভা। সে বললে, ও বেলা মোটর নিয়ে স্টেশনে লোক পাঠিয়েছিলুম আপনার জন্যে। সে ফিরে এসে বলে আপনি আসেননি। আসুন। সনদ কুটিরে ও থাকি, সেখানে বিনাও এলো দেখা করতে। চা খেয়ে ওর সঙ্গে বেড়াতে বেরুই। সঙ্গে রইল ওর ভাইপো। প্রথমে ক্রিনোলাইন ফলস দেখে ও বললে, চলুন স্প্রেড ইগল ফলসটা দেখিয়ে আনি। তাই দেখাতে গিয়ে ও পথ হারিয়ে ফেললে। কত দূর শহরের বাইরে নিবিড় পাইন বনের দিকে বিজন পথে চলে গেল। তখন সন্ধ্যা হয়ে এসেছে। পথে খাসিয়া দস্যুর ভয়। ওর মুখ দেখি শুকিয়ে গিয়েছে। যখন দেখা গেল সত্যি সান্ডামার্কা গোছের দুজন লোক অন্ধকারে আমাদের দিকে এগিয়ে আসছে, ও বললে, আমার ভয় করছে। কি বিপদ! ছেলে মানুষের কাণ্ড একেবারে। তবে বলেছিল কেন যে আমি জানি স্প্রেড ইগল ফলসের পথ? যাই হোক, অবশেষে নিরাপদে শহরে পৌঁছে ট্যাক্সি করে ওকে লাবানে পৌঁছে দিয়ে আমি হেঁটে হোটেলে ফিরি। কারণ ও ছেলে মানুষ, আর হাঁটতে পারবে না দেখলুম। শুধু আমায় দৃশ্যাবলী দেখাবার উৎসাহেই ও অতটা গিয়েছিল। বড় ভালো লাগলো এই বেড়ানো আজকের। জীবনের এ একটা স্মরণীয় দিন, যেন অন্য জগতে এসে গিয়েছি। শিলংয়ের শোভা অদ্ভুত তো বটেই, তাছাড়া সুপ্রভার মতো মমতাময়ী মেয়ের সাহচর্য আর সহানুভূতি কজন পায়? হোটেলে এসেই কালকের সেই গরিব রিকশাওয়ালার কথা মনে এসে দুঃখে চোখে জল চলে এলো। যদি আবার তার দেখা পাই, আমার নিষ্ঠুরতার প্রায়শ্চিত্ত করব। বাস্তবে কি অন্যায় হয়ে গিয়েছে। কিন্তু কি ভালোই লেগেছে আজ সন্ধ্যায় বনফুল ফোটা পাইন বনের পথে সুপ্রভার সঙ্গে বেড়ানোটা। আর কি সুন্দর দৃশ্য চারিধারে! এমন ঢেউ খেলানো ঘন সবুজ শৈলশীর্ষ অন্য কোনো জায়গাতে দেখিনি। ছোটনাগপুরের পাহাড়ের চেয়ে শিলংয়ের পাহাড়রাজি অনেক সুন্দর। অনেকদিন আগে একবার ডায়েরিতে লিখেছিলুম যে ছোটনাগপুরের পাহাড় আর বাংলার বনানী
এই দুটোর একত্র সমাবেশ হয়েছে এমন কোনো জায়গা যদি থাকে, তবে তার সৌন্দর্যের তুলনা হবে না। আমার একটি স্বপ্ন ছিল ওই দুইয়ের একত্র সমাবেশ আছে এমন একটা জায়গা দেখব। কুঠির মাঠে বেড়াতে গিয়ে পেছনের মেঘস্তূপগুলোকে পাহাড় কল্পনা করে কতবার নিজের সে আকাঙ্ক্ষা পূর্ণ করবার চেষ্টা করেছি বলার নয়। কিন্তু এখানকার বনানী দেখে বুঝলুম স্বপ্নলোকের সন্ধান পেয়েছি। লতা, ঝোপ, জঙ্গল, নিবিড় আন্ডারগ্রোথ, পরগাছা, চঞ্চল উচ্ছল ঝর্ণাধারা, শিলাখণ্ড, বিরাট বনস্পতির দল, বড় বড় নদী খাত, সব রয়েছে এখানে, অনেক বেশি রয়েছে। আর কি বাঁশবন! পাহাড়ের সর্বত্র শুধুই বাঁশ। আর নতুন কোঁড় বেরুচ্ছে সোনার সড়কির মতো হেমন্তের প্রথমে। কি শোভা সেই নবোদ্গত তরুণ বেণুদণ্ডের! কি তার ছায়া, কি তার শনশন মর্মর ধ্বনি! সেই স্নিগ্ধ হৈমন্তী সুঘ্রাণটি পথে পথে। অবশ্যই ৩,০০০ ফুট ওপরে আর ওই প্রকৃতির ট্রপিক্যাল অরণ্য নেই, শুধুই পাইন আর পাইন। আজ সকালে উঠেছি। এমন খুব কিছু শীত নয়, বাংলার পৌষ মাসের শীত এর চেয়েও বেশি হয়। সুপ্রভাতের ওখানে যাব বলে বেরিয়েছি। দেখি সুপ্রভা আর আরও দুটো মেয়ে আসছে। পথে দেখা হলো। একটি মেয়ে আসামি, নাম উষা ভট্টাচার্য, ফিলোসফিতে MA পাশ করেছে। সে প্রথমে বললে আসামি ছাড়া সে নাকি কিছু জানে না। তার খানিকটা পরে বেশ বাংলাতে বলতে লাগলো। পাইন মাউন্ট স্কুলের পথে আমরা উঠলুম একটা পাহাড়ের মাথায়। সেখানে একটা চমৎকার পাইন বন, ঘন নির্জন। তারপর নেমে কেন্ট স্ট্রাসে দিয়ে সরিতলা বেড়াতে গেলুম। নির্জন পাইন বনে আমরা বসে রইলুম বহুক্ষণ। বিকেলে ওরা মোটর নিয়ে এলো। সবাই মিলে এলিফ্যান্ট ফলসে বেড়াতে গেলুম। নির্জন পাইন বনের মধ্যে দিয়ে পথ। জর্জটার ওপর একটা কাঠের পুল আছে। আমরা তার পাশের পাথরে কাটা সিঁড়ি ধরে ধাপে ধাপে নেমে গিয়ে একেবারে নিচে দাঁড়ালুম। কত বিচিত্র ফার্ন আর বন্যপুষ্প পাহাড়ের গায়ে দুধারে। খুব বৃষ্টি এলো। আমি একটা পাথরের ছাদের তলায় দাঁড়ালুম। সুপ্রভারা কাঠের পুলটায় দাঁড়িয়েছিল। নেমে দেখতে এলো আমি উঠছি না কেন। সবাই বৃষ্টিতে ভিজে গিয়ে মোটরে উঠলুম। তখন কিন্তু আবার বেশ রৌদ্র। মেঘ কেটে গিয়ে আকাশের নীল ফুটে বেরিয়েছে। সনদ কুটিরে এসে চা খেয়ে আমি বেরুলুম লেক দেখতে। তারপর চেরাপুঞ্জি যাবার জন্য মোটর স্টেশনে গেলুম। আসবার পথে ইউনিভার্সিটি থেকে যে ছাত্রদের দল এসেছে তাদের ওখানে গিয়ে গল্প করলুম। আপার শিলংয়ের যে পথে আজ এলিফ্যান্ট ফলসে গেলুম সেটি বড় সুন্দর জায়গা। মাঝে মাঝে খুব নিচে পাইন বনে আচ্ছন্ন অধিত্যকা। দূরে দূরে লাবান এবং শিলং পাহাড় চূড়ায় ঘন কালো মেঘের কুণ্ডলী। এই রোদ, এই মেঘ, আবার এই রোদ। ছোটনাগপুরের পাহাড়ের মতো ছোটখাটো ব্যাপার তো নয়। খাসিয়া আর জয়ন্তী শৈলমালার কুলকিনারা পাওয়া যায় না। এর একদিকে যে কত দেখবার জিনিস আছে যা 3 দিনের মধ্যে শেষ করা অসম্ভব। তবে জায়গাটা বড় মেঘলা, বৃষ্টি লেগেই রয়েছে। রোদের মুখ কচ্চিৎ দেখা যায়। এত ভিজে জায়গা আমার পছন্দ হয় না। শুকনো খটখটে নিরস জায়গা আমি বেশি পছন্দ করি। শিলংয়ে একটা ভিজে স্যাঁতস্যাঁতে ব্যাপার রয়েছে। একঘেয়ে পাইন বনও আমার ভালো লাগে না। এই জন্য গৌহাটি থেকে শিলংয়ের পথে ২৫০০ ফুট নিচেকার নিবিড় বনানীর সৌন্দর্য যেমন অদ্ভুত মনে হয়েছিল, এখানকার রোলিং ডাউন্সের মরকত শ্যামরূপ তত ভালো লাগে না। আর সব জায়গাতেই মাটি আর কাদা, কোথাও বসা যায় না, ভিজে।
একখানা বসবার পাথরও নেই কোথাও। ছোটনাগপুর অঞ্চলের মতো যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো নেই। অনাবৃত প্রস্তরময় শৈলগাত কচ্চিৎ দেখা যায়। তবে এত ঝর্ণা, এত বন্যপুষ্প সেখানে কোথায়? শিলং শহর অতি সুন্দর। কেন্ট স্ট্রেসে ধনী ও শৌখিন বাঙালিদের বাস। বেশ চমৎকার সাজানো বাগান সেদিকে। প্রায় সকলের বাড়িতেই ফুল বাগান। গোলাপ, ডালিয়া, কসমস, ফরগেট মি নট এ সময়ে প্রচুর। বন্য জঙ্গলের মধ্যে এক ধরনের কম্পোজিটই প্রায় পাইন বনের নিচে সর্বত্র। আর এক রকমের লাইচেন, আমি তার নাম দিয়েছি বার্ডস ফেদার লাইচেন, গাছের ডাল থেকে টুপটুপ করে ঝরে পড়ছে। এলিফ্যান্ট ফলস যাবার পথে সুপ্রভা একরকম বনের ফল তুলে খাচ্ছিল। আমাকেও খেতে দিল। রাঙা, ছোট ছোট, যেন কুঁচ ফলের মতো, খেতে টক। ও ফল আবার খাসিয়া মেয়েরা বাজারে বিক্রি করছে দেখলুম। ও বাজে ফল যে কে পয়সা দিয়ে কিনে খায় কে জানে। খাসিয়া মেয়েরা দেখতে বেশ, এক একটা এত সুন্দর, এমন চমৎকার তাদের মুখশ্রী। ও বেলা সনদ কুটির যাওয়ার পথে একটি মেয়ে দেখেছিলুম। সে একেবারে পরীর মতো সুন্দরী। এত ব্যাপার সত্ত্বেও বলতে হচ্ছে যে শিলং শহর আমার ভালো লাগেনি। সে প্রাণ নাচানো সৌন্দর্য, বিরাট রুক্ষ রূপ নেই এখানকার প্রকৃতির। যা দেখেছি নাগপুরের রামটেক পাহাড়ে, হাইল্যান্ড ড্রাইভে, বা নীল ঝর্ণার ছোট পাহাড়ে, বা সিদ্ধেশ্বর ডুংরিতে। এ বড় বেশি সাজানো, বেশি পুতুপুতু, সাজগোজ পরানো আহ্লাদি পুতুল। দেখতে চমৎকার, কিন্তু মনে বড় ভাব জাগায় না। এ কথা কিন্তু খাসিয়া পাহাড়ের লোয়ার এলিভেশনের পক্ষে খাটে না। সেখানে যা দেখে এসেছি তার তুলনা নেই। আমি এখন বলছি শুধু শিলং শহর আর আপার শিলংয়ের কথা। আমি যা ভালোবাসি, প্রকৃতির সে বর্বর বন্যরূপ এখানে নেই। ওই যে বললুম, বেশ সাজানো গোছানো আহ্লাদি পুতুলটি। পাইন বন অবশ্যই খুব চমৎকার বটে, কিন্তু রোম্যান্টিক বৈচিত্র্য নেই ট্রপিক্যাল বনের মতো। কিন্তু আবার শিলংয়ের লোয়ার এলিভেশনে এক জায়গা থেকে স্যার জোসেফ হুকার 2000 নানা শ্রেণীর গাছপালা সংগ্রহ করেছিলেন। শিলংকে রেলওয়ে বিজ্ঞাপনীতে প্রাচ্য দেশের স্কটল্যান্ড বলে কেন জানিনি। এই যদি স্কটল্যান্ড হয়, তবে স্কটল্যান্ডের ওপরে আমার শ্রদ্ধা কমে গেল। অথচ যে কেউ শিলং আসবে সেই বলবে, উফ, কি চমৎকার জায়গা মশাই শিলং। একজন যা বলে সবাই তার ধুয়ো ধরে। এগুলোর চোখ নেই নাকি? এই ভিজে স্যাঁতস্যাঁতে একঘেয়ে পাইন বন তাদের ভালো লাগে? কি ভিজে! রেন রেন গো টু স্প্রেন। নিচে নেমে চলো মন, শিলং মাথায় থাকুক। বাংলার সমতল জমিতে নেমে রোদের মুখ দেখে বাঁচি। একটা পাহাড়ের মাথায় প্রস্তরখণ্ডে বসে লিখছি। চারিধারে সোনালি কি একটা ফুল ফুটেছে। দূরে সমুদ্রের মতো সিলেটের সমতল ভূমি দেখা যাচ্ছে। কি সুন্দর পথ! শিলংটা যেমন বাজে, চেরাপুঞ্জি একেবারে স্বর্গ। শিলং থেকে চেরাপুঞ্জির পথের তুলনা দেব, আমার পক্ষে তা সম্ভব নয়, কারণ আমি এ ধরনের ল্যান্ডস্কেপ কখনো দেখিনি। যারা বিলেত বা আয়ারল্যান্ডের ঢেউ খেলানো সবুজ ঘাসের মাঠ দেখেছেন, তারা হয়তো বলবেন এর দৃশ্য সারে ডাউন্সের মতো, আয়ারল্যান্ডের পল্লী অঞ্চলের মতো। গৌহাটি থেকে শিলং রোড যা দেখে এসেছি, তা থেকে এই দৃশ্য সম্পূর্ণ পৃথক। বড় বড় চুনা পাথরের শিলাখণ্ড সর্বত্র ছড়ানো, উঁচু নিচু শৈলমালা সর্বত্র। যেদিকে চোখ যায়, কত ধরনের বিচিত্র বন্যপুষ্প মাঠের মধ্যে। শিলাস্তূপের ধারে ধারে দূরে 2-4টে সঙ্গীহারা গাছ হয়তো ধুধু প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে। শিলংয়ের সেই লাল ফুলটা কম্পোজিটি,
বন্য মল্লিকা জাতীয় একরকম ফুল, করবী ফুলের মতোই কি ফুল, আরো কত কি ধরনের ফুল। চেরাপুঞ্জি থেকে মুশমাইয়ের পথে যে জঙ্গল আছে দেখায় ঠিক যেন লিচু গাছের বাগানের মতো, অথচ তাদের ডালে ডালে পরগাছা আর অর্কিডে ভরা। তলায় নিবিড় আন্ডারগ্রোথ, অদ্ভুত ধরনের বন। এক এক জায়গায় চুনা পাথরের শৈল শানু আর নদী খাতের বিশাল ঢালু সম্পূর্ণরূপে বন্য পুষ্পে ভরা। কত ধরনের যে ফুল তাই গুণে সংখ্যা করা যায় না। পাইন বন আবার এদিকে একেবারেই নেই। চেরা বাজারে গাড়িতে বসে লিখছি। সামনে নদীর বিরাট জর্দটা মেঘ আর কুয়াশায় ভরে গিয়েছে, তার ধারে নিবিড় বন। এত জোরে গাড়ি চালায় খাসিয়া ড্রাইভারগুলো, উঁচু নিচু শুকনো খটখটে রাস্তা দিয়ে তীর বেগে গাড়ি ছুটছে। একদিকে উজ্জ্বল পর্বতচূড়া, বন ফুলে ভরা শৈল শানু, অন্যদিকে নদীর বিরাট খাত, কুয়াশা মেঘ আটকে রয়েছে। তাতে আবার রামধনুর সৃষ্টি করেছে। এক এক জায়গায় ঘন বন, যেন লিচু বাগানের মতো দেখতে, অথচ মধ্যে ঘন অন্ধকার। শাখা পত্রে নিবিড়, ডালে ডালে অর্কিড, নিচে আন্ডারগ্রোথ হওয়া বন। এ অঞ্চলের একটা গাছও চিনিনি। আসামের বন সম্পূর্ণ স্বতন্ত্র, না ফার্ন, না কম্পোজিটি, না প্রাইমুলা, না মল্লিকা করবীর মতো ফুলগুলো, কিছুই না আমাদের বাংলার মতো। ঊনবিংশ মাইল থেকে বড় নদী খাতটা শুরু হলো। প্রায় ৮-১০ মাইল মোটর রোডের সমান্তরালে চলেছে, তবে কুয়াশায় আবৃত বলে ভালো দেখা গেল না। অপর পারের শানুদেশে নিবিড় টেম্পারেট ফরেস্ট, ফার্ন আর শ্যাওলা, থুজার প্রাইমুলা অজস্র। যার অভাবে শিলং ভালো লাগছিল না, তা পেলুম আজ এই চেরাপুঞ্জির পথে। এত বেশি পরিমাণে পেলুম যে আমার আর কোনো অভিযোগ নেই শিলংয়ের বিরুদ্ধে। এক স্বপ্নলোক আবিষ্কার করেছি চেরাপুঞ্জির পথে, যে স্বপ্নলোক পাথরে বনে ফুলে মেঘে ধুধু নির্জনতায় বিরাটত্বে অভিনবত্বে বিচিত্র। যেখানে আজ মুশমাই গ্রামে চেরা মালভূমির প্রান্তে শিলাখণ্ডে বসে লিখছিলুম, সে সৌন্দর্যের কি তুলনা আছে? এই তো আমার চিরকালের স্বপ্নের সার্থকতা। শিলং ফিরে দেখি সুপ্রভা নেই মোটর স্টেশনে। খানিকক্ষণ অপেক্ষা করলুম, তারপর লাবানে চলে গেলুম। একটা কথা লিখতে ভুলেছি। বড় বাজারের কাছে যখন বাস থেমেছে, দুটো সাহেবের ছেলে এসে মোটরে উঠল। কি চমৎকার চেহারা দুটোর! বড়টির সঙ্গে আলাপ হলো। বেশ লাজুক, কোনো ইংরেজ বালকের মতো উগ্র নয়। বললে তার মা খাসিয়া মেয়ে। মোটর স্টেশনে সুপ্রভাদের জন্য অপেক্ষা করে লাবানে গেলুম। শুনলুম ওরা মোটর জোগাড় করতে পারেনি বলে আসতে পারেনি। সেখানে চা খেয়ে বীণা ও সুপ্রভার সঙ্গে অনেকক্ষণ গল্প করলুম। বীণা একটা ফুলের তোড়া দিলে, চমৎকার সাদা গোলাপ ফুলের তোড়াটি। কাল যাওয়ার কথাবার্তা হলো। 8:30টার সময় গাড়ি আসবে আমাদের হোটেলে। একখানা ট্যাক্সি পাওয়া গিয়েছে, 3 জনে যাব আমরা। ও বললে কমলা নেব অনেক করে সঙ্গে, গাড়িতে বড় মাথা ঘোরে। কিন্তু বৃষ্টি নামল। আমি হোটেলে ফিরলুম। রাত তখন 7:30। কাল সকালে শিলংয়ের ওয়ার্ড লেকে বেড়াতে গেলুম। চারিধারে পাইন বনের সারি, দূরে লাবান হিলের চূড়া, লেকের ধারে শিশির সিক্ত নানা গাছপালা। এবার বেশ ভালো লাগলো শিলং শহরটি। কিন্তু সময় নেই, তাড়াতাড়ি করে নিতে হবে। 8:30টাতেই সুপ্রভাদের গাড়ি আসবে।
কাজেই রেনুর চিঠিখানা ডাকে ফেলে দিয়েই হোটেলে এসে স্নানাহার করে নিয়ে তৈরি হয়ে বসে রইলুম। খানিক পরে সুপ্রভার ভাই শান্তি এসে বললে, এ কি, আপনি রয়েছেন যে? আমি তো অবাক। রয়েছেন মানে কি? গাড়ি কোথায়? শান্তি বললে, গাড়ি তো আপনার এখানে এসেছিল, আপনাকে না পেয়ে চলে গেল। শুনলুম হোটেলের ম্যানেজার ভুল করে বলে দিয়েছে যে আমি ট্যাক্সি আসার দেরি দেখে বাসে সিলেট রওনা হয়েছি, কাজেই ওরা চলে গিয়েছে। কি বিশ্রী ব্যাপার! রাগে দুঃখে আমার তো চোখে জল চলে এলো। আমি হাঁ করে বসে আছি সকাল থেকে সেজে গুজে গাড়ির জন্য, আর হোটেলের ম্যানেজারটা না জেনে শুনে বলে দিল আমি সিলেট চলে গিয়েছি। তখনই একটা ট্যাক্সি ভাড়া করে প্রথম টোল গেটে রওনা হলুম। মাত্র 32 মিনিট সময় হাতে রয়েছে। এই 32 মিনিটের মধ্যে 14 মাইল গিয়ে নংমালকি গেটে ওদের গাড়ি ধরিয়ে দিতে হবে। গাড়ি ছুটল তীর বেগে, আপার শিলংয়ের রাস্তা ধরে। মোড়ের মাথায় আমি থামতে দিইনি। ড্রাইভার বললে, গাড়ি উল্টে যাবে বাবু। বাঁকের মুখে 10 মাইলের বেশি চালাবার উপায় নেই, তাতে আবার খালি গাড়ি। এলিফ্যান্ট ফলসের কাছে যখন এলুম তখন ড্রাইভার বললে, হবে না বাবু, ধরিয়ে দিতে পারবো না। চালাও চালাও, আরো জোরে দাও। 30 কেন, 40 করো না। আর কতটা? শুধু উঁচু নিচু, বাঁকা আর বাঁকা, খাদের মতো রাস্তা চলেছে পাহাড়ের গায়ে। জোর দেয় বা কি করে? নংমালকি গেট দূর থেকে দেখা গেল। দুখানা বাস আর একখানা ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। আমরা পৌঁছতে না পৌঁছতে ট্যাক্সিখানা ছেড়ে ঠিক সিলেটের পথে গিয়ে উঠল বাঁ দিকে। আমি ছুটে গিয়ে ট্যাক্সি থামালুম। দেখি তাতে এক সাহেব আর মেম। খবর নিয়ে জানলুম আরও একখানা সাদা ট্যাক্সিতে 2 বাঙালি মহিলা আর এক ভদ্রলোক কিছু আগেই চলে গেলেন। কি আর করি, নিরাশ হয়ে ফিরলুম। শিলং পোস্ট অফিসের কাছে দেখি কান্তি দাঁড়িয়ে পথে। তাকে গাড়িতে উঠিয়ে নিলুম। সে বললে, একটাই সিলেটের ডাক ভ্যান ছাড়ি, তাতে লোকও নাই। আমার মন বেজায় খারাপ। শিলংয়ে থাকতে একটু ইচ্ছে নেই। কান্তিকে সঙ্গে নিয়ে মেল ভ্যানে টিকিট বুক করে এলুম। পথে সুপ্রভার সেই দাদা মোটরে যাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, গিয়ে আপনি জাননি এখানে যে? আমি সব বললুম। সুপ্রভার বুদ্ধির নিন্দাও করলুম। তিনি বললেন, তার কোনো দোষ নেই, আমিও ছিলুম তখন। আপনার হোটেলে গিয়ে 10 মিনিট আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে। হোটেলের ম্যানেজার বললে, গাড়ি না আসাতে আপনি মোটর বাসেই সিলেটে চলে গিয়েছেন। উঁটুর মুখখানা তো অন্ধকার হয়ে গিয়েছিল। সে খুব দুঃখিত হয়েছে মনে হলো। কি আর করব, যা হবার তা হয়েছে। এত দিন থেকে ঠিক করে আসছি যে সিলেটের পথ দিয়ে সুপ্রভার সঙ্গে যাব। তা উভয় পক্ষের সামান্য বুদ্ধির দোষে আর ঘটল না। 1টার সময় বাস ছাড়ল। নংমালকি গেটে আমি টাইম কিপারের কাছে জিজ্ঞেস করে জানলুম, ওবেলা সুপ্রভাদের ট্যাক্সিখানা 8টা 42 মিনিটে গেট পার হয়েছে, আর আমি এসেছি 8টা 52 মিনিটে। ঠিক 10 মিনিট আগে ওরা বেরিয়ে গিয়েছে। যাই হোক, সিলেটের পথ অপূর্ব, বেশ বিপজ্জনকও বটে। ডাইনে বাঁয়ে বিরাট বিরাট জর্জ, তাই আবার ঢালু নিবিড় বনে চাপা। ট্রি ফার্ন আর কত ধরনের গাছ, কত কি ফুল। চেরাপুঞ্জির পথের সে জর্জটা এদের তুলনায় কিছুই নয়। কুয়াশা করে আছে জর্জের মধ্যে, যেন ওর মধ্যে কেউ কাঠখড়ে আগুন দিয়েছে, সাদা ধোঁয়া উঠছে। ডাইনে খাড়া উত্তুঙ্গ পাহাড়ের দেওয়াল, মধ্যে সরু পথ, বাঁয়ে গভীর খাদ। খাদের দিকে জানালা দিয়ে চাইলে মাথা ঘুরে ওঠে, নিচু পর্যন্ত দেখা যায় না।
ঢালুতে কত রকমের গাছপালার নিবিড় বন। চেরাপুঞ্জির সেই সব ফুল আরও সংখ্যায় এখানে বেশি। খাসিয়া ড্রাইভার প্রাণের মায়া রাখে না। সেই পাহাড়ের চূড়ায় চূড়ায় বেজায় আঁকা বাঁকা উঁচু নিচু সংকীর্ণ পথে তীর বেগে গাড়ি ছুটিয়েছে। যদি স্টিয়ারিং একটু বিগড়ায় কি গাড়ি স্কিড করে, তবে একেবারে 2000 ফুট নিচে পড়ে গাড়ি শুদ্ধ চূর্ণ বিচূর্ণ হবে। পাইউমসলে গেটে দুদিকের গাড়ি একত্র না হলে মোটর ছাড়ে না। এদিক থেকে শিলংয়ের আর ওদিক থেকে সিলেটের বহু বাস এবং প্রাইভেট কার দাঁড়িয়ে। নেমে পড়লুম। দূরে সিলেটের সমতল ভূমি মেঘের মতো দেখা যাচ্ছে। আমি কেবলই ভাবছি, কয়েক ঘন্টা মাত্র আগে সুপ্রভা এইখান দিয়ে চলে গিয়েছে। এখন যদি সে থাকতো, দুজনেই কত গল্প করতুম। সত্যি, সারা পথটাতে যখনই সৌন্দর্যের অপূর্বতায় বিস্মিত মুগ্ধ হয়েছি, তখনই ওর কথা আমার মনে হয়েছে। হর্ষ বিষাদে ছুটেছে আজকের গোটা অপরাহ্নটির এই বিচিত্র যাত্রাপথ। পাইউমসলে ছাড়িয়েও কত জর্জ। নোংটু বলে একটা জায়গা, কয়েক মাইল মাত্র আগে একটা সুগভীর নদী ঘাট, তার মধ্যে কি একটা নিবিড় অরণ্যানী। চেয়ে দেখলুম, অত নিচে তো নজর যায় না, তবুও যতটা দেখলুম নিবিড় কালো অন্ধকার হয়ে রয়েছে ভিতরটা। শিলাখণ্ডের ওপর দিয়ে নদী বয়ে যাচ্ছে সেই ট্রি ফার্ন শোভিত নিবিড় জঙ্গলের মধ্যে। নোংটু থেকে পথ অনেকটা নেমে গেল, গাছপালার শোভা আরম্ভ হল। সত্যিকার বন যাকে বলে তা আরম্ভ হল। সে বনের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কখনো সে ধরনের নিবিড় বন দেখিনি। সে বন অন্ধকারে নিবিড়, দুষ্প্রবেশ্য, আর্দ্র এবং কত কি বিচিত্র গাছপালায় ভরা। আসামের এদিকের একটা গাছও আমার পরিচিত নয়। জংলা কলা, সুপুরি, সাইক্যাডস, বাঁশ, পাম এসব আছে। ফুলই বা কত রকমের। বড় বড় পার্বত্য ঝর্ণা শিখর দেশ থেকে নিচে সবেগে নামছে। আর এখন লিখব না। টেপা খোলাতে স্টিমার এলো, এরপরেই গোয়ালন্দ। জিনিসপত্র গোছাতে হবে। আজ কলকাতায় বসে সেই পথের কথাই মনে পড়ছে। সেই অপূর্ব পথের সৌন্দর্যের মধ্যে বসে সারাক্ষণ কেবল ভেবেছি, আহা, সুপ্রভা যদি থাকতো তবে এটা দেখাতুম, ওটা বলতুম। সে নেই, কাকেই বা বলি। আমার পাশে যে কয়টি লোক বসে, সবাই লাট দপ্তরের কেরানি, ছুটিতে বাড়ি যাচ্ছে। তারা বসে ঢুলছে, নয়তো গল্প করছে অবিশ্রান্ত। দুজনে আবার বমি করতে শুরু করে দিলে। কেউ চেয়েও দেখছে না সেই বিরাট জর্জগুলোর সৌন্দর্য, তার উদ্ভিজ্জ সংস্থানের বৈচিত্র্য। কত ট্রি ফার্ন, কত কি বিচিত্র বনফুল, কত ঝর্ণা। মেঘ উঠেছে জর্জ থেকে। গভীর খাতের নিম্নতল থেকে উপরের পাহাড় পর্যন্ত বহু জোনে বিভক্ত উদ্ভিজ্জ সংস্থানের বৈজ্ঞানিক রূপ। কি বিপজ্জনক সংকীর্ণ রাস্তা পাহাড়ের রূপ, কি রূপ সারা পথের। নোংটু থেকে ডাউকি পর্যন্ত সে কি নিবিড় ট্রপিক্যাল অরণ্যানী গভীর জর্জের তলদেশে কালো অন্ধকারের মধ্যে। কত জংলি ফল, সাইক্যাভার্স, ফার্ন আর ফুল আর ফুল। পাহাড়ের সানুদেশ আলো করে রেখেছে সেই লাল ফুলটাতে। সুপ্রভা বলেছিল যেটা সিলেটের সমতল ভূমিতেও দেখা যায়। 10-12টা বিভিন্ন শ্রেণীর ফুল গুনেছি। বড় বড় লতা, পরগাছা, অনেক নিচে ক্ষুদ্র পার্বত্য নদী বয়ে চলেছে শিলাখণ্ডের উপর দিয়ে, সেই ট্রি ফার্ন শোভিত নিবিড় বনের মধ্যে দিয়ে। সত্যিকার ট্রপিক্যাল প্রকৃতির অরণ্যানী এই প্রথম দেখলাম ডাউকির পথে।
ডাউকিতে যখন মোটর পৌঁছল, তখন অস্তদিগন্তের আভায় পর্বত অরণ্যানীর শীর্ষদেশ রাঙা হয়ে উঠেছে। নিস্তব্ধ চারিদিক। মধ্যে নিচু উপত্যকায় ঘন ছায়া নেমেছে। গাছপালার সুগন্ধ বেরুচ্ছে, যেমন হেমন্তের অপরাহ্নে আমাদের দেশে বেরোয়, ঠিক তেমনি সুন্দর জায়গাটা। দু একটা ডাকবাংলো আছে টিলার মাথায়, সম্ভবত অস্বাস্থ্যকর স্থান। পাহাড়ের নিম্ন সানুতে সাধারণত যেমন হয়ে থাকে। এখানে এক পেয়ালা চা খেয়ে নিলুম, তারপরে আবার মোটর ছুটল। শৈলমালা চলেছে মোটর রোডের সমান্তরাল ভাবে বাঁ দিকে। অনেকগুলো ঝর্ণা নেমে এসেছে পাহাড় থেকে নিম্ন বনানীর মাথার উপর। দুধারে ছোটখাটো জঙ্গল আর জলাভূমি, বড় বড় নলখাগড়ার বন। মোটর ছুটেছে তীর বেগে, হু হু হাওয়া বাজছে বুকের মধ্যে। তৃতীয়ার এক ফালি চাঁদ উঠেছে সামনের আকাশে। সন্ধ্যার অন্ধকারেই জয়ন্তীপুর বলে একটা গ্রামের ডাকঘর থেকে ডাক তুলে নেওয়ার জন্য গাড়ি সেখানে দাঁড়ালো। 7:30টাতে সিলেট টাউনে এলো। টাউনটা আমার ভালো লাগলো না। রিড হাটস আর টিনের ঘর, বেতের ও বাঁশের আসবাব বিক্রি হচ্ছে দোকানে। সময় খুব অল্প ছিল। সুরমা নদীতে খেয়া পার হয়ে স্টেশনে এসে গাড়িতে চড়লুম। কি ভিড় গাড়িতে! আজই সব আপিস আদালত বন্ধ হয়েছে, সব লোক ছুটেছে বাড়িতে। পা রাখবার জায়গা নেই। কুলাউড়াতে আসবার পর কুলাউড়া আর শ্রীমঙ্গলের মধ্যে অনেক ছোট ছোট পাহাড় আর ঘন জঙ্গল দেখলুম। চা বাগানও নিচে আছে, কিন্তু অন্ধকারে কোনটা চা বাগান আর কোনটা জঙ্গল এ বোঝা বড় শক্ত। কুমিল্লাতে একদল ছেলে উঠল। তারা ময়নামতি সার্ভিস স্কুলের ছাত্র, ছুটিতে বাড়ি চলেছে। ঘুম পেল না গাড়িতে, যদিও জায়গা যথেষ্ট ছিল। চাঁদপুরের স্টিমারে পানীয় জলের ট্যাঙ্কের উপর বসে বেলা 1টা পর্যন্ত কাটালুম। ডেকে পা রাখবার জায়গা নেই। সর্বত্র লোকে বিছানা পেতে শুয়ে বসে আছে। পদ্মাবক্ষে কাটল প্রায় 11 ঘন্টা। ভাগ্য বলে কিছু খাবার কিনে খাই। গোয়ালন্দে থামবার আগে সে কি ভীষণ বৃষ্টি আর ঝড়, তাতেই স্টিমার দেরি করে ফেলল আসতে। চাটগা মেলে চড়ে বসে ভাবলুম, এ তো বাড়ি এসেছি। আমাদের রানাঘাট দিয়ে যে ট্রেন চলে সে তো বাড়িরই সামিল। দীর্ঘ ভ্রমণ শেষ হলো। খুব দীর্ঘ হয়তো নয়, কিন্তু দীর্ঘটাই রিলেটিভ টার্ম আমার কাছে। এই ভ্রমণ সত্যিই খুব দীর্ঘই বটে। তাছাড়া সুপ্রভাকে কতদিন দেখিনি। ওর আদর যত্নে এবারকার ভ্রমণের স্মৃতি মধুর হয়ে থাকবে চিরকাল। ওখান থেকে ফিরে নলহাটি এসেছি কাল রাত্রে। রেল কোম্পানি জায়গাটা ভালো বলে যতই বিজ্ঞাপন দিক, আসলে জায়গাটা ভালো নয়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে তো কিছুই নয়, শুধু ধানের ক্ষেত চারিধারে। একটু ডাঙা আছে, এখানকার লোকে বলে পাহাড়। আমার মনে হয় সেটা একটা কাঁকড় আর রাঙা মাটির ঢিবি। বিকালের পড়ন্ত ছায়ায় দূর প্রসারিত শ্যামল ধান ক্ষেত্রের শোভা দেখা গেল ডাঙাটার ওপর থেকে। কিন্তু এই পর্যন্ত, ওর বেশি আর কিছু নেই সেখানে। জগধারী বলে একটা গ্রাম আছে 2 মাইল দূরে, ব্রাহ্মণী নদীর ধারে। সেখানে গুরুপদ সিংহের বাড়ি আমার নিমন্ত্রণ হলো। বীরভূমের এ অঞ্চলের ঘরবাড়ির গড়ন আমার চোখে ভালো লাগে না। গৃহ নির্মাণের শ্রীছাঁদ নেই, সৌষ্ঠব নেই। চেরাপুঞ্জিতে খাসিয়াদের পাথরের বাড়িগুলোতেও যে রুচিজ্ঞানের পরিচয় পেয়েছি, এই সভ্য বাংলাতে নিতান্তই তার অভাব চোখে পড়ল। জগধারী গ্রামে এক ব্রাহ্মণ বাড়িতে দেখলুম পটে দুর্গা পুজো হচ্ছে।
সেখানে একখানা মহিষমর্দিনী দুর্গাদেবীর পট টাঙানো, পেছনে রাঙা পাড় কাপড় পরা আর আগা গোড়া ঘেরাটোপে ঢাকা কলাবু। পূজার উপকরণ যথেষ্টই, মূর্তি নির্মাণ করলে যেমন হয় ঠিক তেমনই। আমরা নদীতে স্নান করলুম, হাঁটু পর্যন্ত জল। কোনো রকমে শুয়ে স্নান করা গেল। কাছেই একটা মঠ আছে, সেখানে গিয়ে গুরু পূজার বিধি আছে দেখে এবং একটা মোটা লোকের ফটোগ্রাফের গলায় ফুলের মালা কৌশলে পরিয়ে নৈবেদ্য সাজিয়ে পুজো হচ্ছে দেখে চটে গেলুম এবং তৎক্ষণাৎ সে স্থান পরিত্যাগ করলুম। নরপূজা আমার ভালো লাগে না, আমার ধাতে এইসব বরদাস্ত হয় না। এখানেই শেষ হলো আজকের গল্প। আমাদের নতুন প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী কাজে অনেক উৎসাহ পাব। আর পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। চোখ রাখুন প্রতি সোম ও বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতে শুধুমাত্র গল্প একান্তেতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।